তো বন্ধুরা, আজকে আমাদের টপিক হলো কনসেন্ট্রিক জোন থিওরি অর্থাৎ সমকেন্দ্রীয় পরিবেষ্টন তত্ত্ব। তো এটার ব্যাপারে আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো, একদম খুবই সহজ ভাষায় বুঝিয়ে দেবো এই থিওরিটা। তার আগে দেখে নিই যে আমরা কি কি আজকে জানবো। তো এই কনসেন্ট্রিক জোন থিওরির কনসেপ্ট, তারপর কি এআইএম অর্থাৎ উদ্দেশ্য, তারপর অ্যাজাম্পশনস অ্যান্ড প্রিন্সিপালস অর্থাৎ ধারণা এবং নীতি, তারপর কি ফরমেশন অফ মডেল অর্থাৎ যে মডেলটা আমরা তৈরি করব তার যে ভাগগুলো অর্থাৎ বলাইগুলো, জোন 1 জোন 2 জোন 3 এরকম ভাবে যে ভাগগুলো সেইগুলো জানবো। তারপর কি জানবো, ক্রিটিসিজম অর্থাৎ সমালোচনা, যেটা প্রত্যেক থিওরির সাথে জুড়ে দিলে তোমরা এক্সট্রা নাম্বার পাবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো নগর এলাকার গঠন ও শহরের কাঠামোর উপর ভিত্তি করে এই কনসেন্ট্রিক জোন থিওরিটার প্রকাশ করা হয়েছে বা উদ্ভব করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ আরবান স্ট্রাকচারকে ভিত্তি করে এই থিওরিটার উদ্ভব হয়েছে। তো 1923 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ইডব্লিউ বার্জেস তার এই তত্ত্বটাকে প্রকাশ করেন বা তত্ত্বটাকে উদ্ভব করেন। তো আমি এখানে একটু লিখে দিই যাতে তোমাদের পরে পড়তে বা বুঝতেও সুবিধা হয়, পরে তোমরা ভুলেও যেতে পারো। কি বললাম, 1923 খ্রিস্টাব্দে কে ইডব্লিউ বার্জেস। তো সামগ্রিকভাবে বার্জেসের এই তত্ত্বটি কনসেন্ট্রিক জোন হাইপোথেসিস এবং কনসেন্ট্রিক প্রিন্সিপাল অফ আরবান গ্রোথ রূপে প্রকাশিত হয় 1925 খ্রিস্টাব্দে। তো এটা গেল তার কনসেপ্ট। এবার জেনে নি এম অর্থাৎ উদ্দেশ্য। এই তত্ত্বের উদ্দেশ্যটা কি? তো তত্ত্বটি প্রদানে বার্জেস আমেরিকার শিকাগো নগরীর উপর ভিত্তি করে যে নগরের বিন্যাস সেটা তুলে ধরেন। অর্থাৎ শিকাগো নগরের এই কেন্দ্রস্থল থেকে কিভাবে বাইরে আস্তে আস্তে যত দূরত্ব বাড়ছে, কিভাবে নানান নগরের বিন্যাস ঘটছে, ঠিক আছে, সেই সব তিনি তার এই তত্ত্বে দেখিয়েছেন এবং সেই শিকাগো নগরের উপর ভিত্তি করেই তিনি তার এই তত্ত্বটাকে প্রকাশ করেছেন। তো এটাই হলো তার থিওরির উদ্দেশ্য বা এআইএম, ঠিক আছে। তো আমাদের এআইএম হয়ে গেল। এবার আসছে কি অ্যাজাম্পশন অ্যান্ড প্রিন্সিপাল। তো বার্জেস তার এই কনসেন্ট্রিক জোন থিওরিটাকে বিভিন্ন নীতির উপর ভিত্তি করে উপস্থাপন করেছে। তো সেই নীতিগুলোর ব্যাপারে জেনে নিই। 1 নম্বর, একটি নগর কোনো সমকেন্দ্রিক অঞ্চলকে ভিত্তি করে অর্থাৎ বৃত্তাকার রূপে গঠিত হবে। যেমন এই যে এটা ধরে নিয়ে একটা কেন্দ্র শহরের নগরের, তাকে ভিত্তি করে বৃত্তাকারে গঠিত হচ্ছে। তো সেটাই বলেছে তার ফার্স্ট অ্যাজাম্পশনে বা ফার্স্ট নীতি। 2 নম্বর হলো শহরটির সামগ্রিক অর্থনীতিতে শিল্প বাণিজ্যের প্রভাব থাকে। অর্থাৎ যে শহরটির কথা তার এই থিওরিতে বলেছেন যে শহরটির অর্থনীতিতে এই যে বাণিজ্য বা শিল্পের প্রভাব কিন্তু বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। 3 নম্বর, সমগ্র অর্থনীতিতে বেসরকারি মালিকানা প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ এখানে সরকারির থেকে বেসরকারি বেশি দেখতে পাওয়া যাবে। 4 নম্বর, শিল্প বাণিজ্য ভিত্তিক অর্থনীতি হবে যথেষ্ট প্রতিযোগিতাপূর্ণ। অর্থাৎ এখানে নানান শিল্প গঠন হবে, নানান বাণিজ্য কেন্দ্র তৈরি হবে, তার ফলে কি হবে, একটা প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি হবে। তো তোমাদের যদি একটা সাপোজ উদাহরণ দিয়ে বলি, যেখানে একটা বাজার রয়েছে এবং বাজারে কিন্তু একই ধরনের দোকান কিন্তু অনেক দেখতে পাওয়া যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, তাদের মধ্যে একটা প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হচ্ছে। সবজির দোকান সেখানে কিন্তু অনেক রয়েছে, কিন্তু সবাই কিন্তু এক জায়গা থেকে কিনছে না, সবাই কিন্তু নানান জায়গা থেকে কিনছে এবং তার ফলে কিন্তু একটা প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে দোকানদারদের মধ্যে। 5 নম্বর হলো শহরটির মূল প্রাণকেন্দ্র হবে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল অর্থাৎ সিবিডি, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, এবং এখানেই দেখতে পাওয়া যায় উন্নত ভূমি ব্যবহার। উন্নত ভূমি ব্যবহার মানে কি, এখানে নানান মাল্টিপ্লেক্স তৈরি হবে এবং এখানেই নানান অফিস, নানান ভবন এইসব তৈরি হবে এই সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে, এবং এখানে যে যোগাযোগ ব্যবস্থা সেটাও কিন্তু সুষ্ঠু এবং সুলভ হবে। তো সেটাই বলা হচ্ছে 5 নম্বর নীতিতে, ঠিক আছে। তো এবার জেনে নিই এর মডেলের গঠন অর্থাৎ যেটা আছে কি ফরমেশন অফ মডেল, ঠিক আছে। তো আমাদের এটার হয়ে গেল। তো বার্জেস তার এই মডেলটাকে 5টি ভাগে ভাগ করেছে, ঠিক আছে, বা 5টি জোনে বা 5টি বলায় ভাগ করেছেন বলেছেন, যে আমি এখানে একে দেখিয়ে দিয়েছি। তো একটা একটা করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিই একবার, জোন 1। তো জোন 1টাকে সিবিডি বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। তো বার্জেসের মতে কোনো নগরের একেবারে কেন্দ্রীয় স্থলে থাকে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, অর্থাৎ এখানে যে আমি ড্রয়িংটা করেছি সেই ড্রয়িং এর এই যে কেন্দ্রস্থল, এটা হলো সিবিডি বা জোন 1। জোন 1 বলেই লিখে দিলাম। এই জোন 1 মানে কি, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। আর তিনি যে শিকাগো শহরের উপর ভিত্তি করে তত্ত্বটাকে প্রকাশ করেছেন যে শিকাগো শহরে এই অঞ্চলটাকে বলে লো, এখানে ব্র্যাকেটে লিখে দিলাম LOA P। তো এবার জেনে নিই জোন 1 এর বৈশিষ্ট্য কি আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো বার্জেসের মতে এটি হলো মূল শহরের প্রাণকেন্দ্র। অর্থাৎ এই প্রাণকেন্দ্র বলতে একটু সহজ ভাষায় বলতে গেলে এই কেন্দ্রকে ঘিরে যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু সব কেন্দ্রের ওপর নির্ভরশীল। অর্থাৎ কেন্দ্র সবাইকে ম্যানেজ করছে, যে বড় বড় যেসব শিল্প কারখানা সেগুলো সব কেন্দ্রে রয়েছে। তো সেটাই বলা হয়েছে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো বলয়ের প্রত্যেকটি এলাকা থেকে এর দূরত্ব সমদূরবর্তী। অর্থাৎ এখান থেকে এখানে আসতেও যে সময় লাগবে, এখান থেকে এখানে আসতেও কিন্তু ঠিক একই সময় লাগবে। তো তাই জন্যই বলা হচ্ছে এটা যেহেতু বৃত্তাকার, তাই বলছে সব
জায়গা থেকে কেন্দ্রের দূরত্ব সমদূরবর্তী। 3 নম্বর বৈশিষ্ট্য হলো অঞ্চলটি বসতিহীন রূপে গঠিত হবে, অর্থাৎ এখানে কোনো বসতি দেখতে পাওয়া যাবে না এই কেন্দ্র অঞ্চল অর্থাৎ জোন 1। অর্থনীতি তথা ব্যবসা বাণিজ্যের উপর ভিত্তি করে এখানে বৃহৎ বৃহৎ অট্টালিকা, হোটেল বা সরকারি নানা প্রতিষ্ঠান দেখতে পাওয়া যাবে। তো বার্জেস তার এই কেন্দ্রীয় এলাকায় কি কি থাকতে পারে সেগুলোর ব্যাপারে বলেছেন এই 5 নম্বর বৈশিষ্ট্যে। 1 নম্বর ডিপার্টমেন্টাল স্টোর, 2 অফিস ভবন অর্থাৎ যেসব প্রশাসনিক কার্য হয়ে থাকে যেসব জায়গায়, তারপর হোটেল, ব্যাংক, তারপর থিয়েটার, তারপর ক্লাব, এইসব এই কেন্দ্রীয় অঞ্চলে অর্থাৎ জোন 1 এ দেখতে পাওয়া যাবে। তো এবার আসি জোন 2। জোন 2 কোনটা আমাদের? এইটা। তো কেন্দ্রীয় অঞ্চলের ঠিক পরের অঞ্চল অর্থাৎ কেন্দ্রীয় অঞ্চলকে ঘিরে যে অঞ্চলটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হলো জোন 2। এই 2 নম্বর জোনকে বার্জেস নাম দিয়েছেন জোন অফ ট্রানজিশন অর্থাৎ সংযোজক বা পরিবর্তনশীল অঞ্চল। তো এরও কিছু বৈশিষ্ট্য আছে, আমি এখানে লিখে দিই জোন 2 এর নামটা একবার, তোমাদের তাতে পড়তে সুবিধা হয়। জোন অফ ট্রানজিশন অর্থাৎ সংযোজক বা পরিবর্তনশীল এলাকা। তো এবার আসে এই জোন 2 এর বৈশিষ্ট্যতে। তো 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই অঞ্চলটি হলো শহরটির সবচেয়ে কম পছন্দের এলাকা, অর্থাৎ এখানে লোক বেশি পছন্দ করে না আসতে, ঠিক আছে, কারণ সেটাও বলছি পরের বৈশিষ্ট্যই আছে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো অঞ্চলটিতে নিম্নবর্গীয় মানুষজন এবং অভিবাসনকারী জনসংখ্যা দ্বারা পুরো পরিপূর্ণ রয়েছে, কারণ এখানে বস্তি অঞ্চল দেখতে পাওয়া যায়। 3 নম্বর বৈশিষ্ট্য হলো এখানে অপরাধ প্রবণতা এবং অসামাজিক কার্য দেখতে পাওয়া যায়, তাই জন্য এখানে লোক কম আসতে পছন্দ করে এই অঞ্চলটাতে। এটা একদম কম পছন্দের এলাকা বলা চলে, যেটা প্রথমে বললাম। 4 নম্বর হলো অঞ্চলটিতে প্রথম ও দ্বিতীয় বলয়ের সঙ্গে একটি যোগসূত্র স্থাপন করে। তো এবার জেনে নিই জোন নম্বর 3, ঠিক আছে। তো এই যে এটা হলো জোন নম্বর 3, জোন 3। তো জোন 3 কি আমি এখানে লিখে দিচ্ছি। জোন 3 হলো জোন অফ ওয়ার্কিং মেন অর্থাৎ শ্রমজীবী এলাকা। তো নগরের বিভিন্ন প্রান্তে বাস্তুতাকী মানুষজন এবং যেসব শ্রমজীবী মানুষরা রয়েছে তারা এই তৃতীয় বলয়টি গড়ে তোলে। সেই তৃতীয় বলয় তারা থাকতে শুরু করে, যেটা কি জোন অফ ওয়ার্কিং মেন অর্থাৎ শ্রমজীবী এলাকা। তো এই 3 নম্বর জোনের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? তো 1 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হলো এই বলয়টি অন্যান্য বলয়ের থেকে বেশি জনাকীর্ণ এবং ঘনবসতিপূর্ণ হয়ে থাকে, কারণ এটা শ্রমজীবী এলাকা, এখানে মানুষজন থাকবেই। 2 নম্বর হলো বিভিন্ন শিল্প কারখানা এই বলয়কে কেন্দ্র করে গড়ে ওঠে, অর্থাৎ এখানে যে ছোটখাটো শিল্প কারখানা থাকে সেগুলো এখানে দেখতে পাওয়া যায়। 3 নম্বর হলো কেন্দ্রীয় বাণিজ্য এলাকা যেসব কর্মীরা থাকে অর্থাৎ ওয়ার্কিং যারা করছে শ্রমজীবী তাদের কিন্তু বেশিরভাগ এই 3 নম্বর জোনে বসবাস করে। 4 নম্বর হলো কেন্দ্রীয় বাণিজ্য এলাকার সম্প্রসারণ অর্থাৎ এই যে 1 নম্বর জোন যেটা বললাম কি সিবিডি, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট অর্থাৎ কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল, এর যদি সম্প্রসারণ হয় অর্থাৎ এটা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু এই জোন অফ 3 নম্বর যে জোনটা আছে সেটা কিন্তু আরো সংকুচিত হতে থাকে, অর্থাৎ সেটা আরো ছোট হতে থাকবে। এইটা যখন বাড়বে তখন এটা আরো ছোট হতে থাকবে, ঠিক আছে। তো সেটাই বলা হয়েছে। তো এটা গেল জোন 3। এবার জেনে নিই জোন 4। জোন 4 কোনটা? এটা। তো জোন 4 এখানে কি সেটা লিখে দিই। তো জোন অফ বেটার রেসিডেন্স অর্থাৎ উন্নত আবাসিক অঞ্চল। তো নগর কেন্দ্র থেকে দূরবর্তী অঞ্চলে চতুর্থ বলয়টি অবস্থান করছে এবং এখানেই দেখতে পাওয়া যাচ্ছে যে যেসব বড় বড় উচ্চবিত্ত লোকেরা রয়েছে, উচ্চবিত্ত মধ্যবিত্ত লোকেরা, তারা কিন্তু এই 4 নম্বর জোনের মধ্যে বসবাস করছে। তো তাই জন্যই অঞ্চলটাকে বলা হচ্ছে যে উন্নত আবাসিক অঞ্চল বা জোন অফ বেটার রেসিডেন্স। তো এবার জেনে নিই এই 4 নম্বর জোনের বৈশিষ্ট্যগুলো কি কি আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো অঞ্চলটি তৃতীয় বলয়ের তুলনায় কম জনাকীর্ণ, অর্থাৎ এখানে খুবই কম সংখ্যক মানুষ দেখতে পাচ্ছে, কারণ উচ্চবিত্ত মধ্যবিত্তর ব্যাপার, সেখানে তারা একটু ফাঁকা ফাঁকা বসতি বেশি পছন্দ করে। 2 নম্বর হলো এখানে বিভিন্ন চাকুরিজীবী জনগোষ্ঠী যেমন ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, পুলিশ, এইসব যারা রয়েছে চাকুরিজীবী যারা রয়েছে তারা কিন্তু এই জোন 4 অর্থাৎ চতুর্থ বলয়ে অবস্থান করছে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো এখানকার যেসব বাড়িঘর সেগুলো নতুন এবং নিজস্ব মালিকানাধীন, অর্থাৎ যারা থাকে অর্থাৎ জোন অফ বেটার রেসিডেন্সে তাদের কিন্তু সবাই নিজের নামে দলিল আছে, অর্থাৎ তাদের মালিকানাধীনে রয়েছে তার এই জায়গাটা। 4 নম্বর এবং লাস্ট বৈশিষ্ট্য হলো যেসব আপৎকালীন পরিষেবা রয়েছে যেমন স্বাস্থ্য, শিল্প, যেসব ডাক্তার, হাসপাতাল, সেগুলো কিন্তু এখানে পরিষেবা ভালো। তো এবার জেনে লাস্ট যে বলাটা রয়েছে অর্থাৎ জোন 5, এই যে এটা হলো জোন 5। তো নগর কেন্দ্রের একেবারে বহির্ভাগে থাকা যে অঞ্চলটি বা যে বলয়টি সেটা হলো পঞ্চম বলয়। পঞ্চম বলয়টা কি? কমিউটার জোন অর্থাৎ নিত্যযাত্রী বলয়। তার বৈশিষ্ট্যগুলো কি আছে? 1 নম্বর রেল, সড়ক, যেসব পরিবহন ব্যবস্থাগুলো রয়েছে তার সাথে কিন্তু সরাসরি যুক্ত রয়েছে এই অঞ্চলটি। তো 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই জোন 5 থেকে যে জোন 1 অর্থাৎ যে প্রাণকেন্দ্র রয়েছে শহরের সেখানে আসতে সময় লাগে প্রায় 30 মিনিট, এটা বার্জেস বলেছেন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই অঞ্চলে অর্থাৎ জোন 5-এ গ্রাম ও শহরের যে মিক্সিং বা যে দুটো বৈশিষ্ট্য মেলবন্ধন দেখতে পাওয়া যায়, অর্থাৎ এখানে গ্রামও দেখতে পাওয়া যায় বা শহরও দেখতে পাওয়া যায়। তো হয়ে গেল আমাদের টোটাল বার্জেসের মডেলটা, ঠিক আছে, অর্থাৎ ফরমেশন অফ মডেল। তো এবার জেনে নিই ক্রিটিসিজম অর্থাৎ সমালোচনা। এটা কিন্তু লিখতে হবে, প্রত্যেক থিওরিরই লিখতে হয়। তো বার্জেসের এই সমকেন্দ্রিক তত্ত্বটি কিন্তু বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। 1 নম্বর সমালোচনায় যে বার্জেস তার যে তত্ত্বে বলেছেন যে একটা অঞ্চলকে বা একটা
যে অঞ্চলের বৈশিষ্ট্য তিনি বলছেন তাকে বৃত্তাকার হতে হবে, সেটা কিন্তু না হলেও চলবে, কারণ সব অঞ্চল তো বৃত্তাকার হয় না, সেখানে কিন্তু ত্রিভুজাকার, চতুর্ভুজাকার নানান ধরনের হতে পারে। কিন্তু তিনি বলেছেন যে বৃত্তাকারই হতে হবে, তার কোনো কিন্তু মানে নেই, মানে সেটা কোনো কিন্তু ফিক্স না। তো এটাই অন্যান্য যারা বিজ্ঞানীরা রয়েছে তারা কিন্তু সমালোচনা করেছেন। 2 নম্বর সমালোচনায় যে বার্জেস যে বলেছেন যে এখান থেকে এখানে আসতেও যে সময় লাগবে পরিবহনের মাধ্যমে, এখান থেকে এখানে আসতেও সেই সময় লাগবে এবং ভাড়া সমান এবং ডিস্টেন্স সমান, সেটা কিন্তু একেবারেই ভুল। ঠিক আছে, অন্যান্য বিজ্ঞানীরা বলছে এটা কিন্তু নাও হতে পারে, কেউ তো মেপে মেপে বলাই তৈরি করবে, তৈরি করে বাউন্ডারি ঘিরবে, এসব কি। 3 নম্বর সমালোচনা নিয়ে বার্জেস যে বলেছেন যে 4 নম্বরে থাকবে উচ্চবিত্ত ফ্যামিলিরা, অর্থাৎ উচ্চবিত্ত মধ্যবিত্তর আবাসস্থল হবে এই 4 নম্বর, একেবারে ফিক্স বলা যায় না যে 4 নম্বরই থাকবে, সে কিন্তু অন্য জায়গাও থাকতে পারে। তো এটারই সমালোচনা হয়েছে। 5 নম্বর সমালোচনা হলো বার্জেস তার তত্ত্বে নগরের ধানভূমি সম্প্রসারণের কথা বলেছে। ঠিক আছে, এবার যে উলম্ব সম্প্রসারণ আছে সেটার কথা কিন্তু তিনি বলেননি, কিন্তু এখন বর্তমানে দেখতে গেলে কিন্তু আনুভূমিকের থেকে বেশি বহুতল বহুতল অট্টালিকা তৈরি হচ্ছে, যেমন টোকিও, সিঙ্গাপুর, হংকং, এখানে কিন্তু আনুভূমিকের থেকে উলম্ব সম্প্রসারণ বেশি দেখতে পাওয়া যাচ্ছে। সেই উলম্ব সম্প্রসারণের ব্যাপারে তিনি কোনো ধারণা কি, কোনো কথাই বলেননি। 5 নম্বর এবং লাস্ট সমালোচনা হলো এই যে তত্ত্বটি তিনি বলেছেন সেটা অ্যাংলো আমেরিকা, অর্থাৎ আমেরিকার পুরোনো দিনে, অর্থাৎ 1920 সালের ভিত্তিতে তিনি বলেছেন, তার এই অঞ্চলের আনুভূমিক সম্প্রসারণের ব্যাপারে নানান ভাগ দেখিয়েছেন, কিন্তু বর্তমানের দিক দিয়ে দেখতে গেলে কিন্তু এটা কিন্তু এখন আর মেনে নেওয়া যাচ্ছে না, অর্থাৎ এই তত্ত্বটা আউটডেটেড হয়ে গেছে। তো সেটাই বিজ্ঞানীরা সমালোচনা করেছেন। তো এটা গেল ক্রিটিসিজম, এবং লাস্টে যেটা আমি লিখতে ভুলে গেছি সেটা হলো 6 নম্বর, এটাও লিখে দেবে। ঠিক আছে, কনক্লুশন, 6 নম্বর উপসংহার। তো বার্জেসের তত্ত্বটি নানানভাবে সমালোচিত হলেও তিনি যে তত্ত্বটা দিয়েছেন, তিনি কিন্তু সর্বপ্রথম কোনো নগরের বিন্যাসের ওপর তিনি তত্ত্ব দিয়েছেন। ঠিক আছে, তো তার জন্য এই তত্ত্বটাই কিন্তু উপেক্ষা করা যায় না, তার কিন্তু অবদান থেকেই যায়। তো বর্তমান বিশ্বে কোনো কোনো দেশে বার্জেসের যে নীতিতে যেই মডেলটা গঠিত হয়েছে, সেই ধাঁচের যেসব শহর নগর, সেটা কিন্তু এখনো দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো সেটাই বলা হচ্ছে তার এই কনক্লুশনে। তো আশা করি বোঝাতে পেরেছি তোমাদের খুবই সহজ ভাষায় কনসেন্ট্রিক জোন থিওরি, অর্থাৎ সমকেন্দ্রিক পরিবেষ্টন তত্ত্ব বার্জেসের। তো ভিডিওতে কিছু শিখতে পারলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। ঠিক আছে, আর তোমরা পরবর্তী কোন ভিডিও দেখতে চাও একবার কমেন্ট করে অবশ্যই জানিও।